প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের বিপ্লব বাবু। এই লকডাউনের জন্য সরকারের নির্দেশিকা অনুযায়ী 10ই জুন পর্যন্ত স্কুল বন্ধ। তাই আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি যাতে তোমরা অন্তত দর্শনের বিষয়টা বোধগম্য করতে পারো। তাই আজকে আমি তোমাদের দর্শনের প্রথম অধ্যায়, যেহেতু তোমরা সরকারি ঘোষণা অনুযায়ী যারা 11-এ পরীক্ষা দিয়েছো তারা পাস করে গেছো, সেই জন্য 12 শুরু করছি। 12-এর প্রথম অধ্যায় আজকে শুরু করব, যুক্তি। তো দেখি যুক্তিতে কী কী আছে। 12-এর যে দর্শনের বইটা, সেই বইটা হচ্ছে যুক্তিবিদ্যা। তো যুক্তিবিদ্যার জানতে হলে আমাদেরকে জানতে হবে যুক্তি। প্রথমেই জানবো যুক্তি। যুক্তি কি? যুক্তির ইংরেজি শব্দ হচ্ছে লজিক। তো এই যুক্তি কি? যুক্তি কাকে বলে, যুক্তির কয়টি অংশ, কি ব্যাপার, এগুলো নিয়ে বিস্তারিত আসছি। যুক্তি যুক্তি হলো অনুমানের ভাষায় প্রকাশিত রূপ। এই অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে বলা হয় যুক্তি। অনুমান কি না, অনুমান হচ্ছে জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয় সম্পর্কে জ্ঞান লাভের যে উপায় বা পদ্ধতি, সেটা হচ্ছে অনুমান। জ্ঞাত বিষয় কি না, আমরা কোনো কিছু জানা বিষয় জানি, সেটার উপর ভিত্তি করে অজানা বিষয় সম্পর্কে আমরা যে জ্ঞান লাভটা করি সেটা হচ্ছে অনুমান। তো যুক্তি, এই যুক্তি কি না, যুক্তি অনুমানের ভাষায় প্রকাশিত রূপ। আবার যুক্তির সংজ্ঞা যদি দেখতে যাই, তাহলে যুক্তি হলো এমন একটি ভাষাগত কাঠামো যার মধ্যে একাধিক বচন এমনভাবে সম্বন্ধযুক্ত থাকে যে যার একটি বচনের সত্যতা এক বা একাধিক বচনের সত্যতার উপর নির্ভর করে বা নির্ভর করে বলে দাবি করা হয়। তো তাহলে কি হলো, যুক্তি হলো এমন একটি ভাষাগত কাঠামো। কি তাহলে ভাষাগত কাঠামো? যার মধ্যে কি থাকে না, একাধিক বচন। কেমন থাকে না, এমনভাবে সম্বন্ধযুক্ত থাকে। কি না, কার কার মধ্যে একাধিক বচন কে কে থাকে না, একাধিক বচন থাকে যুক্তিবাক্য আর সিদ্ধান্ত। এই যুক্তিবাক্য আর সিদ্ধান্ত সম্বন্ধযুক্ত থাকে। যুক্তিবাক্যও বচন, সিদ্ধান্তও বচন। যুক্তিবাক্য হচ্ছে বচন আর সিদ্ধান্তও বচন। তাহলে যুক্তিবাক্য আর সিদ্ধান্তের মধ্যে কি থাকে, একটা সম্বন্ধ। তাহলে যুক্তিবাক্য আর সিদ্ধান্তের মধ্যে যে সম্বন্ধযুক্ত যে বচনগুলো, সেটাই টোটালটাই হচ্ছে যুক্তিবাক্য আর সিদ্ধান্তকে নিয়ে যুক্তি। তাহলে যুক্তিবাক্য কি না, আমরা কি যুক্তি প্রদান করি, মানে আমরা যে মত প্রতিষ্ঠা করার চেষ্টা করি সেটার সমর্থনে আমরা যেগুলো প্রদান করি সেগুলো হচ্ছে যুক্তিবাক্য। ধরো যেমন আমি পরীক্ষায় 50 পাবো, এই 50 পাবোটা হচ্ছে সিদ্ধান্ত প্রতিষ্ঠার চেষ্টা করি। এই 50 পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন মত দিই কি না, কেমন প্রশ্ন এসেছিল, কেমন আমি লিখেছি, তার উপর নির্ভর করে আমি কি সিদ্ধান্ত করি যে আমি 50 পাবো। তাহলে আমি 50 পাবো, সেটা হচ্ছে সিদ্ধান্ত। আর যেগুলোর সাপেক্ষে আমরা করি সেটা হচ্ছে যুক্তিবাক্য। যুক্তির কয়টি অংশ? তো যুক্তির দুটো অংশ, একটা হচ্ছে যুক্তিবাক্য, একটা হচ্ছে সিদ্ধান্ত। এরা সম্বন্ধযুক্ত হয়ে সিদ্ধান্ত, যুক্তিবাক্যের সাথে সিদ্ধান্ত সম্বন্ধযুক্ত। যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয়, যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয়। যুক্তিবাক্য কি না, যার সমর্থনে সিদ্ধান্ত নিশ্চিত হয় সেটা হচ্ছে যুক্তিবাক্য। যার সমর্থনে সিদ্ধান্ত নিশ্চিত হয় সে হচ্ছে যুক্তিবাক্য। আর যুক্তিবাক্যের সমর্থনে যা নিশ্চিত হয় সেটা হচ্ছে সিদ্ধান্ত। তাহলে আমরা কি দেখলাম, যুক্তির কটা অংশ? দুটো অংশ, এক হচ্ছে যুক্তিবাক্য আর দুই হচ্ছে সিদ্ধান্ত। তাহলে যুক্তিবাক্যের সমর্থনে সিদ্ধান্ত নিশ্চিত হয়, আর যার সমর্থনে সিদ্ধান্ত নিশ্চিত হয় সে হচ্ছে যুক্তিবাক্য। এই গেল যুক্তি। এরপরে দেখো যুক্তি কয় প্রকার। যুক্তি দু প্রকার। কি কি? এক হচ্ছে অবরোহ যুক্তি, আর দুই হচ্ছে আরোহ যুক্তি।
অবরোহ যুক্তি, আরোহ যুক্তি। অবরোহ কি আর আরোহ কি? অবরোহ যুক্তি কি না, যে যুক্তিতে এক বা একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং যুক্তিবাক্যের থেকে সিদ্ধান্ত কখনোই বেশি ব্যাপক হয় না, তাকে বলা হয় অবরোহ যুক্তি। তাহলে অবরোহ যুক্তি কি না, যে যুক্তিতে এক বা একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয়, এক বা একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয়। দুই কি, যুক্তিবাক্য কখনোই এক বা একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয়। তাহলে যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয়। আর কি না, যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত কখনোই বেশি ব্যাপক হয় না। যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত কখনোই বেশি ব্যাপক হয় না। 3 নম্বর কি না, যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত কখনোই বেশি ব্যাপক হয় না। তাহলে অবরোহ যুক্তির 3টা বৈশিষ্ট্য দেখলাম। কি কি না, এক হচ্ছে এক বা একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয়। 2 হচ্ছে সিদ্ধান্তটি যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়। আর 3 হচ্ছে সিদ্ধান্ত কখনোই যুক্তিবাক্যের থেকে বেশি ব্যাপক হয় না। এই গেল অবরোহ যুক্তির বৈশিষ্ট্য। এরপরে আসছে আরোহ যুক্তি। আরোহ যুক্তিতে কি ঠিক এর উল্টোটা। অবরোহ যুক্তিতে কি ছিল না, যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত এক বা একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয়। আর আরোহ যুক্তিতে সর্বদা একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয়। আর কি, যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয় না। আর কি না, যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত সর্বদাই বেশি ব্যাপক হয়। যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত সর্বদাই বেশি ব্যাপক হয়। তাহলে আগে কি দেখেছিলাম না, অবরোহ যুক্তিতে এক বা একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয়। আরোহ যুক্তিতে সর্বদা একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয়। অবরোহ যুক্তিতে কি ছিল, যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয়। আরোহ যুক্তিতে কি হয়েছে না, যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয় না। আর কি না, অবরোহ যুক্তিতে ছিল যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত কখনোই বেশি ব্যাপক হয় না, কিন্তু আরোহ যুক্তিতে যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত সর্বদাই বেশি ব্যাপক হয়। তাহলে এই 3টাই পার্থক্য। এই 3টা অবরোহ যুক্তির 3টা বৈশিষ্ট্য, আরোহ যুক্তির 3টা বৈশিষ্ট্য তোমরা যদি একসাথে লিখে দাও, তাহলে অবরোহ যুক্তি ও আরোহ যুক্তির পার্থক্যও হয়ে যাবে। ঠিক আছে। এরপর আসছি, অবরোহ যুক্তিকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়। এই অবরোহ যুক্তি আবার 2টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অমাধ্যম অবরোহ যুক্তি, আর 2 হচ্ছে মাধ্যম অবরোহ যুক্তি। অমাধ্যম মানে কি, যার মাঝখানে কেউ থাকবে না। অর্থাৎ যুক্তিবাক্য একটা, সিদ্ধান্ত একটা, মাঝখানে আর কেউ নেই, মানে মাঝখানে কোনো মাধ্যম নেই।
যেমন অমাধ্যম কি না, এক যুক্তিবাক্য একটা থাকবে, সিদ্ধান্ত একটা থাকবে। অমাধ্যম অর্থাৎ কি, যে অবরোধযুক্তির সংজ্ঞার সময় আমরা কি পড়েছিলাম, যে যুক্তিতে নিরপেক্ষ যুক্তিতে এক বা একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয়, যে যুক্তিতে কি এক বা একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয়, কি তাহলে এক থেকে নিশ্চিত হলেই অমাধ্যম। যে অবরোহ যুক্তিতে একটি মাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয় তাকে বলা হয় অমাধ্যম অবরোহ যুক্তি। আর যে অবরোহ যুক্তিতে একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয় তাকে বলা হয় মাধ্যম অবরোহ যুক্তি। যে অবরোহ যুক্তিতে একটি মাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয় সেটা হচ্ছে অমাধ্যম অবরোহ যুক্তি। আর যে অবরোহ যুক্তিতে একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয় সেটা হচ্ছে মাধ্যম অবরোহ যুক্তি। যেমন অমাধ্যম অবরোহ যুক্তির একটা উদাহরণ দিই। সকল মানুষ হয় মরণশীল জীব, আর সিদ্ধান্ত হচ্ছে কোনো মানুষ নয় অমরণশীল জীব। এটা হচ্ছে অমাধ্যম অবরোহ যুক্তি। আর মাধ্যম অবরোহ যুক্তি কি না, সকল মানুষ হয় মরণশীল জীব, রাম হয় মানুষ, অতএব রাম হয় মরণশীল জীব। সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, অতএব রাম হয় মরণশীল। তাহলে দেখো এখানে মাঝখানে আরেকটা যুক্তিবাক্য আছে। আগেরটাই ছিল কি একটা যুক্তিবাক্য একটাই সিদ্ধান্ত, এখন হচ্ছে কি না একটা যুক্তিবাক্য সিদ্ধান্তের মাঝখানে আরও একটা যুক্তিবাক্য আছে, সেই জন্য এটা হচ্ছে মাধ্যম। আর যেটা একটা থেকে নিশ্চিত হয় সেটা হচ্ছে অমাধ্যম। তাহলে আমরা কি দেখলাম, যুক্তি কাকে বলে, যুক্তির আকার, যুক্তি কয় প্রকার কি কি, আর যুক্তির বৈশিষ্ট্য, অবরোহ যুক্তি আরোহ যুক্তির পার্থক্য, এগুলো দেখলাম। এরপর কি দেখব যে যুক্তি বৈধতা কি, এরপর দেখব বৈধতা সত্যতা। বৈধতা কি, দেখো প্রত্যেকটা জিনিসই একটা নিয়ম শৃঙ্খলা মেনে হয়, যেগুলো নিয়ম শৃঙ্খল মেনে হয় সেগুলো হচ্ছে বৈধ, আর যেগুলো নিয়ম শৃঙ্খলের বাইরে কিছু হয় সেগুলো হচ্ছে অবৈধ। বৈধতা কি না, বৈধতা হলো আকারগত সত্যতা। আকারগত সত্যতা কি না, ধরো আমি কোনো একটা মূর্তি তৈরি করছি, দুর্গা ঠাকুরের মুখ, আমি তাতে যে যেমনভাবেই কাদা দিই সে দুর্গা ঠাকুরের মুখই বেরিয়ে আসবে, সেখানে কালী ঠাকুরের মুখ হবে না। তাহলে আমি দুর্গা ঠাকুরের ছাঁচে যদি কালী ঠাকুরের মূর্তি তৈরি করি সেটা হচ্ছে অবৈধ। অর্থাৎ আকারগত সত্যতা হচ্ছে বৈধতা। কি না, যে আকারের বৈধ যুক্তি, অর্থাৎ দুর্গা ঠাকুরের ছাঁচে আমি যত মাটি ফেলি সেই দুর্গা ঠাকুরই বেরোবে, সেটা হচ্ছে বৈধভাবে নিশ্চিত হওয়া। অর্থাৎ কোনো যুক্তি যদি তার নির্দিষ্ট নিয়ম মেনে চলে বা নির্দিষ্ট নিয়ম মানে তাহলে সেটা হচ্ছে বৈধ যুক্তি, আর যদি নিয়ম না মানে তাহলে সেটা হচ্ছে অবৈধ যুক্তি। সত্যতা কি, সত্য কাকে বলে, আমরা প্রতিনিয়তই আমরা জানি যে আমরা যে কথা বলছি প্রত্যেকটা মানুষই কখনো কখনো মিথ্যা কথা বলি, কখনো কখনো সত্য কথা বলি। সত্য কি, মিথ্যা কি? সত্য হলো সত্যতা হলো বাস্তবানুগত্য, অর্থাৎ বাস্তবে জিনিসটা যেমন আমি তাকে যদি তেমনভাবেই বর্ণনা করি তাহলে সেটা হচ্ছে সত্য। যেমন আমি একটা ছাগল দেখে এসে যদি তোমাদের বলি যে ওইখানে একটা হাতি ঘাস খাচ্ছিল তাহলে সেটা হচ্ছে মিথ্যা। আমি যদি বলতাম ছাগল ঘাস খাচ্ছে সেটা হচ্ছে সত্য। ঘাস হয় সবুজ, এই বাক্যটা সত্য। কেন না, বাস্তবে ঘাস হচ্ছে সবুজ। আর যদি আমি বলি ঘাস হয় কালো, তাহলে তোমরা বাইরে যেয়ে বলবে হ্যাঁ বিপ্লববাবু বলো ঘাস হয় কালো আর এখানে ঘাস সবুজ, বিপ্লববাবু মিথ্যা কথা বলেছেন।
তাহলে বাস্তবের সঙ্গে যেটা সঙ্গতিপূর্ণ, যেটা বাস্তবানুগত্য আছে, সেটা হচ্ছে সত্য, আর সেই বৈশিষ্ট্যটাই হচ্ছে সত্যতা। আর মিথ্যা কি না, বাস্তবের সঙ্গে অসঙ্গতিপূর্ণ, যেটার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। যুক্তি তৈরি হয় দুটো জিনিস দিয়ে, যুক্তির আকার আর উপাদান। আকার কি আর উপাদান কি? যেমন একটা ঘর তৈরি করতে গেলে, অ্যাসবেস্টস যদি আমি একটা ঘর তৈরি করি, তাহলে প্রথমে কি দরকার? দেওয়াল উঠলো, দেওয়াল ওঠার পর ছাউনি দিতে হবে। ছাউনি দিতে হলে শুধু অ্যাসবেস্টস আমি চাপিয়ে দিলে হবে না, কি করতে হয়? একটা কাঠামো তৈরি করতে হয়। সেই কাঠামোটাই হচ্ছে আকার। আর কি লাগে? কেউ অ্যাডভাস্টাস দিয়ে ছাউনি দেয়, কেউ টিন দিয়ে দেয়, কেউ টালি দিয়ে দেয়, সেগুলো হচ্ছে উপাদান। সেরকম যুক্তিরও একটা কাঠামো আছে, সেই কাঠামোটাই হলো আকার। আর উপাদান কি না, তাতে যে সামগ্রী দিয়ে সেটা তৈরি করা হয়। যেমন আকারগত যে বিষয়টা, যে যেমন বচন গ্রাহক, পদ গ্রাহক, এগুলোকে আমরা PQRS এগুলো দিয়ে এই আকারগুলো দিয়ে প্রতিকায়িত করি, এগুলো হচ্ছে আকার। উপাদান কি? উপাদান হচ্ছে আমাদের ভাষা, যে ভাষা বা শব্দ সমষ্টি, বাক্য, যেগুলো দিয়ে আমরা যুক্তির তৈরি করি, বচন তৈরি করি, সেগুলো হচ্ছে উপাদান। তাহলে আকার আর উপাদান, এই আকার আর উপাদান দিয়েই বচন গঠিত হয়, আর সেই বচন দিয়েই যুক্তি গঠিত হয়। তাহলে যুক্তি বৈধ হয়, আর বচন, যুক্তি বৈধ বা অবৈধ হয়, বচন সত্য বা মিথ্যা হয়। তাহলে যুক্তি আমরা কি দেখলাম? দু রকম হতে পারে, একটা হচ্ছে বৈধ যুক্তি, আর অবৈধ যুক্তি। তাহলে বৈধ যুক্তিতেও বচন থাকবে, কারণ বচন দ্বারাই তো যুক্তি গঠিত হয়, বচন দ্বারাই যুক্তি গঠিত হয়। বৈধ যুক্তিতেও বচন থাকবে, অবৈধ যুক্তিতেও বচন থাকবে। সেই বচনগুলো কি হবে? প্রত্যেকটা হয় কোনোটা সত্য, কোনোটা মিথ্যা। তো এই রকম যদি দেখতে যাই, তাহলে বৈধ যুক্তির ক্ষেত্রে তিন রকম হবে, তিন রকম বৈশিষ্ট্য দেখা যাবে। কি? বৈধ যুক্তি, এক, যুক্তিবাক্য সত্য, সিদ্ধান্ত সত্য। দুই, যুক্তিবাক্য মিথ্যা, সিদ্ধান্ত সত্য। আবার যুক্তিবাক্য মিথ্যা, সিদ্ধান্ত মিথ্যা। এই তিন রকম হতে পারে, কিন্তু কখনোই বৈধ যুক্তির যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারবে না। কোনো বৈধ যুক্তির যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারবে না। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট লাইন। কোনো বৈধ যুক্তির যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারবে না। আর যদি অবৈধ যুক্তি দেখি, অবৈধ যুক্তির ক্ষেত্রেও এরকম বিশেষ বৈশিষ্ট্যগুলো আছে। কেমন? অবৈধ যুক্তির ক্ষেত্রে যুক্তিবাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা হতে পারে। যুক্তিবাক্য মিথ্যা, সিদ্ধান্ত মিথ্যা হতে পারে। যুক্তিবাক্য মিথ্যা, সিদ্ধান্ত সত্য হতে পারে।
আবার যুক্তিবাক্য সত্য, সিদ্ধান্ত সত্য হতে পারে। তাহলে যুক্তিবাক্য সত্য, সিদ্ধান্ত সত্য, যুক্তিবাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা, যুক্তিবাক্য মিথ্যা, সিদ্ধান্ত সত্য, যুক্তিবাক্য মিথ্যা, সিদ্ধান্ত মিথ্যা, এই 4 রকম বৈশিষ্ট্য হতে পারে। তো এগুলো তোমরা বাড়িতে অভ্যাস করবে, পড়বে। আর যদি কোনো সমস্যা হয় আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এখানে, ওই সামনের যে ফোন নাম্বার দেখা যাচ্ছে ওই ফোন নাম্বারে ফোন করে সমস্যার সমাধান করতে পারো। যে কোনো সময় ফোন করবে, কোনো সমস্যা নেই। যদি সেই রকম হয় মিস কল দেবে, আমি ঘুরে ফোন করব। বাড়িতে থাকো, সুস্থ থাকো, বাড়ির বাইরে কেউ বেরোবে না, সাবধানে থেকো। ধন্যবাদ।